আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কী উদ্দেশ্যে এসেছি। তা হচ্ছে আপনারা যারা একবার দুইবার বা বারবার মানে বিসিএস পিডি বলেন বা যে কোনো ধরনের পিডি পরীক্ষা দিয়ে যারা এখনও টিকতে পারতেছেন না, আমি এই ভিডিওটা মূলত তাদের জন্য নিয়ে আসছি। আপনারা আমার গেস্ট, আমি আপনাদের হোস্ট। তো এই যে হোস্টকে দেখতে পাচ্ছেন, এই হোস্ট পিএসসির আন্ডারে বিসিএসে 4বার পিডি পরীক্ষায় ফেল করেছে পরপর 35, 36, 37, 38। এবং এই ফেলের পরে পিএসসি তাদের পক্ষ থেকে আমাকে সুন্দর করে একটি নোবেল পুরস্কার দিয়েছে, অর্থাৎ বিগ নোবেল। ঠিক আছে, 4বার পরপর ফেল করেছি, এরকম তো রেকর্ড খুব কমই আছে। এখন এই 4বার পরপর নোবেল পাওয়ার পর আমি ভাবলাম যে এই নোবেল আমি গ্রান্ট করব না, আমি একটু অন্য ধরনের নোবেল নিব এবার ওদের থেকে। তো কী ধরনের নোবেল নিব? চাকরির নোবেল নিব। অর্থাৎ চাকরি পেয়ে দেখাতে হবে যে না, এই ধরনের নোবেল আমার দরকার, তোমরা যেটা এই টাইপের নোবেল দিয়েছো ওই টাইপের নোবেল আমার দরকার না। তো কি হলো, তার জন্য যা যা করেছি সেগুলো আমি আপনাদের ভিডিওর মাঝখানে বলবো ইনশাল্লাহ। তবে তার আগে যেভাবে ফেল করেছি, অর্থাৎ এইভাবে যেভাবে যা যা করে আমি 4বার ফেল মারছি, সেইগুলো আপনাদের সামনে প্রথমে তুলে ধরবো। আমার বিশ্বাস তা শোনার পর বা সেগুলো জানার পর আপনাদের তার ভিতর থেকে অনেক উত্তর আপনারা পেয়ে যাবেন যে আসলে পিডিতে পাশ করার জন্য কী কী করতে হবে। প্লাস সেগুলো শেষ হওয়ার পরে আমি কিছু দিক নির্দেশনা দিব আপনাদেরকে, যেগুলো করলে আপনারা অবশ্যই পিডি পাশ করবেন, বা আমি কিভাবে পাশ করেছিলাম পরবর্তীতে আমার এই 4বার ফেলের পরে। তো অনেকগুলো কথা বললাম, আমরা শুরু করি আমাদের মেইন আলোচনাতে, বা আমরা আলোচনাতে যাচ্ছি। তো দেখেন এবার আমি কেন পরপর 4বার বিসিএস পিডি ফেল করেছিলাম, বা আপনারা যারা কেন পরপর ফেল করতেছেন তাদের জন্য। তো প্রথম যে সমস্যাটা ছিল বা আমার যেটা হয়েছিল তা হচ্ছে আমি সিলেবাস বুঝতাম না। আমি কোনো সিলেবাসই বুঝতাম না। উইদাউট সিলেবাস শুধুমাত্র ডাইজেস্ট আর কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে আমি 35 থেকে 37তম বিসিএস পরীক্ষাতে অ্যাটেন্ড করেছিলাম। বোঝার চেষ্টা করেন, আপনারাও কিন্তু অনেকে এই কাজ করেন। কারণ শুনেছিলাম যে তখন প্রশ্ন রিপিট হয়, প্লাস যদি বিগত সালের প্রশ্নগুলো পড়া হয়, প্লাস ভালো একটা ডাইজেস্ট পড়লেই, এবং যদি কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে ভালো ধারণা থাকে, অর্থাৎ সাম্প্রতিক বিষয়গুলো ভালো ধারণা থাকে, তাহলে পিডি পাস করা যায়। চিন্তা করেন আমি কত বড় একটা হাদা ছিলাম, কত বড় হাদা, চিন্তা করা যায়। নাম্বার 1 গেল এটা। নাম্বার 2 পয়েন্ট যেটা, তা হচ্ছে আমি পড়ার কোনো সিস্টেমই বুঝতাম না। অর্থাৎ কখনো দেখা যাচ্ছে আমি তো সবগুলো সার্কুলারে আবেদন করতাম, কখনো দেখা যাচ্ছে আপনার 11তম গ্রেডের জন্য, কখনো 12, কখনো 13, এই করতে করতে নাইট গ্রেডের আবেদনও করেছি। কখনো দেখা যাচ্ছে ব্যাংকের জন্য প্রস্তুতি নিয়েছি। তো ব্যাংক কোথায় আর বিসিএস কোথায়? আদৌ কি কোনো সিস্টেমের মধ্যে পড়ে এই দুটা? আপনারাই বলেন। যারা ব্যাংক এবং বিসিএসের জন্য প্রস্তুতি নেন তারা তো আলাদা করেই প্রস্তুতি নেন, আলাদা আলাদা কোচিংয়েও পড়েন। বুঝতে পেরেছেন? এই অবস্থা ছিল, অর্থাৎ সিস্টেম বুঝতাম না। গেল। নাম্বার 3-এ আসেন। পরীক্ষার হলে যখন ঢুকতাম, একরকম মনে স্থির করে ঢুকতাম যে যেভাবেই হোক 200টার ভিতরে 190টা দাগাবো, কারণ আমি তো জানি আমি সব পারি, এরকম একটা ধারণা ছিল যে সব পারি, প্লাস ওএমআর কেন ফাঁকা রাখবো, সব দাগাবো। বুঝতে পেরেছেন? 2 ঘন্টা বসে বসে যতটুকু পারি সবই দাগাবো। বুঝতে পারছেন আমি কত বড় ধান্দাবাজ ছিলাম? এভাবেও কি পিডি পাস করা সম্ভব সব দাগায়, যেখানে 2টা ভুল গেলে 1 মার্ক কাটা? বলতে লজ্জা লাগতেছে না, কারণ এটাই করতাম প্রথম দিকে। যা হোক, এবার আসেন নাম্বার 4, যেটা পারতাম না, বিশেষ করে অ্যাজ এ স্টুডেন্ট অফ ইংলিশ, I was very weak in math. Though I wasn't very weak in math, but on that moment or on that period, I was not acquainted with math. আমি ম্যাথের সাথে যুক্ত ছিলাম না, so that's why I was very weak in mathematics. তো কী করতাম দেখেন, পরীক্ষার হলে যখন আমি যেতাম, পরীক্ষার হলে মোটামুটি নিজের মধ্যে আইনস্টাইন শর্তটা আমার জেগে উঠতো। যদি কোনো ম্যাথ না পারি 3 থেকে 4 মিনিট, লাগলে 5 মিনিট বসে ওই ম্যাথ দাগায় আসতে হবে, কারণ আমি জানি ম্যাথ একটা হয়ে গেলে মোটামুটি 1 মার্ক কারেক্ট। কিন্তু ওই একটা দাগাতে যে আমি কতগুলো না দাগানো থাকতাম পরীক্ষার হলে সময়ের অভাবে, এ আপনাদের বোঝাতে পারবো না। আচ্ছা, যারা ম্যাথের স্টুডেন্ট না তারা এটা খুব ভালো করে আমার সাথে মিলাতে পারতেছেন। এরকম আইনস্টাইন সত্তা না ওঠাই ভালো পরীক্ষার হলে, মানে না জেগে ওঠাই ভালো। বুঝতে পেরেছেন? আচ্ছা, নাম্বার 5, যেটা যেটা পারতাম বলে মনে হতো সাথে সাথে দাগায় ফেলতাম। বুঝতে পেরেছেন? তার মানে সামনে পাইছি, ঘপাঘপ খেয়ে ফেলছি।
কিন্তু ওই ঘপাকাপটা করার আগে একবার যে আরেকবার ভেবে দেখা যে আমি যা এখন ভাবতেছি সেটা পরবর্তীতে তো আমার মাথা অন্যদিকেও চিন্তা করতে পারে, অর্থাৎ আমার এখনটা ভুল পরে তো আরও মনে পড়তে পারে, কিন্তু একটু সময় নিয়ে যে সেটাকে আরেকবার দেখে তারপরে বৃত্তপূরণ করা না, একবার দাগাইলে তো দাগাইছি গেছে গা, এমন ছিলাম, বুঝছেন? অর্থাৎ আমি যে আসলে কেমন টাইপের ছিলাম, আমাকে যে কোন বিশেষণ দিবেন সেটা আপনারা পারলে কমেন্টে জানাই দিন। ওকে, গেল। নাম্বার 6, এটা আমি অলরেডি বলেছি, তারপর আমি পয়েন্ট করে রেখেছিলাম, একবার বলি যে পরীক্ষার হলে কেন ওই মাসে ফাঁকা রেখে আসবো, টাকা দিয়ে মানে পূরণ করছি না, ফর্ম পূরণ করছি না, আমার টাকায় ওইমান না, আমি কেন মানে ফাঁকা রেখে আসবো, বুঝতে পেরেছেন? আচ্ছা গেল। নাম্বার 7, 38-এ এসে মানে এর আগ পর্যন্ত অর্থাৎ 35, 36, 37 এই 3বার আমি কোনো সিলেবাস বুঝতাম না, আমি শুধু ডাইজেস্টে যা আসতো তাই পড়তাম। তো 38-এ এসে সিলেবাস বুঝতে শুরু করছি, কিন্তু বুঝলেও এমসিকিউ এর যে ব্যাখ্যাগুলা সেই ব্যাখ্যাগুলো তেমন পড়তাম না, বুঝতে পেরেছেন? ওই জব সলিউশন পড়তাম, ওই জব সলিউশনে যতটুকু ব্যাখ্যা দাও ওই পড়তাম, ওর বাইরে আর ব্যাখ্যা খুঁজতাম না, ওইটুকু না, ভাবছি তো এইটাই যথেষ্ট, আর কি পড়বো। আর দেখেন ভাগ্যের কি লিখন, ওই 38 বিসিএস থেকেই ডিপ থেকে অর্থাৎ কোনো ব্যাখ্যার ডিপ থেকে প্রশ্ন আসতে শুরু করলো। কপাল আমার, আগেও এসেছে বাট 38 থেকে একটু বেশি আসতে শুরু করেছে। আর এরপরে তো প্রত্যেকটা বিসিএসে এত গভীরে চলে যায়, বাংলা কোশ্চেন বলেন বা আরও বিশেষ করে বাংলা কোশ্চেন, যে এত গভীরের ব্যাখ্যায় চলে যায় যে সেখান থেকে কোনো প্রশ্ন দিলে আসলে কি বলবো। এই যে দেখেন 49 দিয়েছে যে রবীন্দ্রনাথ কোন মাত্রা যুক্ত করতেন না কি একটা বিষয় ছিল এরকম দেখলাম, ওই টাইপের মাপ চাই আমি। যাই হোক, নাম্বার 8, 40-এর আগ অবধি সুন্দর করে গুছিয়ে রুটিন করে জিদ ধরে ধৈর্য ধরে নিয়মিত কখনোই আমি পড়িনি 40 বিসিএসের আগ অবধি, কারণ 40 আমার শেষ বিসিএস ছিল। তো এই বিসিএসে এসে মরার আগে ঔষধ সেবন ঠিকমতো করার মতন একরকম পণ আমি করেছিলাম। আমি কিন্তু অলরেডি একটা রুটিন দিয়েও দিয়েছি, আপনারা আমার পোস্টে দেখবেন হয়তোবা, সেখানে কি কি করতে হবে বিসিএসে সেরকম ওই যে রুটিনটা দেখেছেন ওই রুটিন অনুসারে আমি পড়েছি এবং ওইটা নিয়মিত করেছি, ওখান থেকে আমি বিচ্যুত হইনি। তা আলহামদুলিল্লাহ মরার আগে ঠিকঠাক ওষুধটা সেবন করেছিলাম বলে এখনও বেঁচে আছি। ওকে, যাই হোক। নাম্বার 9, এটা একটু ভালো করে শুনবেন, আপনাদের সাথে কাজে লাগবে অনেক। এই যে পরপর দুটো পয়েন্ট বলবো 9 এবং 10, এই শেষ দুটো পয়েন্ট একটু ভালো করে শুনবেন। দেখেন নাম্বার 9-এ হচ্ছে 40-এর আগ অবধি আমি কোনো দিন রিটেনের জন্য কোনো বই পড়িনি, অর্থাৎ প্রিলি পাস করার আগে যে রিটেন পড়তে হবে এ ধরনের কোনো বই আমি কোনো দিন পড়িনি, ওইবারই প্রথম পড়লাম। তো আমি কোনো দিন কোনো কোচিং করিনি, এটা আজ অবধি কখনো করিনি। গেল। আমার কোনো মেন্টরও ছিল না, বন্ধুরাও বিসিএসের বিষয়ে আমার সাথে কোনোদিন আলোচনা করেনি, এর পিছনে কারণ আছে, আমি বন্ধুদের সরাসরি দোষ দিব না, বাট কারণ আছে। দেখেন কেন, ওরা 35 হতেই বিসিএসের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিল। আমি তখন অলরেডি একটা মাস্টার্স করেছিলাম, প্লাস আরও একটি মাস্টার্স করেছিলাম, আমি ডাবল মাস্টার্স করেছি। এমনকি যখন আমি খুলনা ভার্সিটি থেকে মাস্টার্সটা শেষ করলাম, আমি এটাও ভেবেছিলাম আমি পিএইচডি করবো এবং আমি একজন বেসরকারি ভার্সিটির একজন লেকচারার হব। আমি এরকম আমার একটা ধারণা ছিল, আমার কোনোদিন আমি ভাবিনি যে আমি বিসিএস পড়বো, যার কারণে 35 থেকে 37 পর্যন্ত আমি কোনোদিন আসিনি পড়ার দিকে ওইভাবে, বুঝতে পেরেছেন? আর আমার বন্ধুবান্ধব যখন দেখতে আমি ফেল করেছি তারা মনে করতে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, আমার দিয়ে কিছু হবে না, আমার লক্ষ্যও বিসিএস না, আমার সাথে সময় দিয়ে কী করবে, এই জন্য ওরা আমার সাথে কোনোদিন গ্রুপ স্টাডি করেনি। আমিও নিজের একটু আত্মসম্মান বেশি, আমি খুব ইগোইস্টিক মানুষ, খুব আত্মসম্মানী মানুষ, যার কারণে আমি আসলে ওদের হেল্প নিতেই চাইনি। আমার কথা আপনারা কষ্ট পাবেন না, আমি পার্সোনালি যা তাই, তবে আমি কখনও আমার ইগোইজম আমি এই সব জায়গাতে দেখাই, পড়াশোনার বিষয়, বাট কোনো মানুষকে ছোটো করে দেখি না, কারোর সাথে এই ইগোইজম দেখাতেও চাই না, আমার পরিবারের সাথেও না। জাস্ট এই জেদটা হচ্ছে এইখানটায় পড়াশোনায়, আমি কারো হেল্প নেব না, আমার মতো অনেকে এরকম থাকতে পারে, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি। তো এইসব কারণে আর কি আমার এই মানে 40-এর আগ অবধি আমার কখনোই বিসিএস পিডিতে পাস হয়নি। অনেকের সাথে মিলে যেতে পারে এই পয়েন্টটা, তাই বললাম। শেষটা হচ্ছে এইটা ভালো করে দেখবেন, শুনবেন, তা হচ্ছে পারিবারিক নানা চাপ, এত বেশি শিক্ষিত হওয়া প্লাস উচ্চ শিক্ষিত হওয়া প্লাস 2-2টা মাস্টার্স পাস করার পরে বিসিএসের দিকে নজর দেওয়া, এই যে সময় চলে যাওয়া, আমার বয়সটা অ্যাকুরেট বয়স দেওয়া ছিল, বয়স ছিল না হাতে, আমার শেষ বিসিএস, হতাশা, জীবনটা নানাভাবে তেজপাতা হয়ে যাওয়া, বিভিন্ন কারণে, অনেক কারণ আছে, আমি কয়টা বলবো। তো যাই হোক, আপনারা সবাই বুঝবেন কী কী কারণ থাকতে পারে যারা বেকার আছেন। তো এই সব কারণে সারা দিন রাত টেনশনে থাকতাম, টিউশন থাকতো, টেনশনে থাকতাম, কোনোদিনও নিজেকে সান্ত্বনা দিতে পারতাম না বা কোনো ভরসা পেতাম না যে কেন আমার কি আদৌ কোনো কিছু হবে কি না, যার কারণে পরীক্ষা হলে বসলেই এই ধরনের হতাশা কাজ করতো বলেই কোনো কিছু দাগানোর আগে আসলে টেনশনে চোটে দেখাতে পারতাম না, বুঝতে পেরেছেন? সবচেয়ে বড় কথা কি জানেন ভাই, এই পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলেন, শিক্ষিত এবং উচ্চশিক্ষিত বেকার
যারা আছেন তাদের থেকে সবচেয়ে খারাপ অবস্থায় এবং তাদের থেকে বড় বোঝা এবং তাদের থেকে বড় কীটপতঙ্গ এই সমাজে আর নাই, এই দেশেও আর নাই। জাতির জন্য তার একটা অভিশাপ। আমি ছিলাম সেই অভিশাপ, আপনারাও হয়তো এখন আছেন, বাট বেশি দিন থাকবেন না ইনশাল্লাহ। কারণ এখন যে পয়েন্টগুলো বলবো ইনশাল্লাহ আপনারা আর অভিশপ্ত থাকবেন না। তো এই ছিল আমার 10টা কারণ। এখন এখান থেকে অনেকেই বুঝতে পেরেছেন কী করা উচিত, তবে তারপরও আমি বিশেষ কিছু দিক নির্দেশনা আপনাদের দিব। আশা করি এগুলা আপনারা আর কিছু সময় ধৈর্য ধরে আমার সাথে থাকলে আপনারা বুঝতে পারবেন আপনাদের পিলিতে পাস করতে গেলে কী কী করতে হবে। তো যেটা আপনারা এবার করবেন তা হচ্ছে পিলি পাসের জন্য যা যা করবেন। নাম্বার 1, একেবারে সিলেবাস ধরে ধরে বাংলা বাদে, আমি আবারও বলতেছি বর্তমান প্রেক্ষাপটে 50-এর জন্য সিলেবাস ধরে ধরে বাংলা বাদে, বাংলা কোনো সিলেবাস এখন আর ফলো করে না ভাই, আগা টু গোড়া। বিশেষ করে আমি একটা সহজ কথা বলি, এই যে ডক্টর সৌমিত্র শেখর স্যার, আমার কেন জানি মনে হয় হয়তো ওনার কাছ থেকে বা ওনার মতন যারা আছেন এনাদেরই কাছ থেকে এই বাংলা কোশ্চেনটা আসে বিসিএসে। তো এই স্যারের যে বইটা আছে প্লাস লাল নীল দীপাবলি যে বইটা আছে, এই বইগুলো একটু বেশি করে পড়বেন সাহিত্যের জন্য। গ্রামার যেটাই হোক সেটা পারা যায়, বাট সাহিত্যটা একটু ডিপলি আসে, একটু ভালো করে পড়বেন, ঠিক আছে? তো যার কারণে সিলেবাস ধরে ধরে পড়বেন, একটু বেশিও পড়বেন না বাংলা বাদে, বাংলায় বেশি বেশি পড়তে হবে, আর একটু কমও পড়বেন না, সবই পড়বেন, ঠিক আছে? গেল। নাম্বার 2, বিসিএসকে জীবনের লক্ষ্য বানান। চিন্তার চেতনায় যখনই যা ভাবেন আগে বিসিএসকে নিয়ে ভাবেন। চাকরি একবার পেয়ে যান, তারপরে অন্য অনেক চিন্তা আসবে, সেগুলো নিয়ে ভেবেন। হতাশা কাজ করায়েন না। হতাশা শুধু ওইটুকুই থাকবে আপনি আদৌ প্রতিদিন যা পড়তেছেন তাকে মানে কভার করতে পারতেছেন কিনা, সেটা নিয়ে হতাশা করেন। যদি কভার করতে না পারেন, আদৌ জীবন নিয়ে বাকি কিছু নিয়ে হতাশা করার কোনো দরকার নাই, অন্তত এই 2-3 বছর। নাম্বার 3, প্রতি 3 দিন পর পর 100 মার্কের মডেল টেস্ট দিন। ওই 100 মার্ক কোনগুলো আমি বলে দিচ্ছি, কী কী বিষয়ের উপরে দিবেন: বাংলা, ইংরেজি, ম্যাথ এবং বাংলাদেশ বিষয়গুলি। এই 4টা বিষয়ের উপরে আপনি 100 মার্কের প্রতিদিনই মডেল টেস্ট প্রতি 3 দিন পর পর মডেল টেস্ট দিবেন। আর বাকি যে 3 দিন থাকে সেই 3 দিনে আপনি দেওয়ার চেষ্টা করবেন, যদি একান্ত না পারেন শুক্রবারে দিয়ে দিবেন। ওইটা বুঝতে পেরেছেন? গেল। আর হচ্ছে প্রত্যেক 2 সপ্তাহ পর পর 200 মার্কের কমপক্ষে একটা মডেল টেস্ট দিবেন, নিজেকে নিজে ঘড়ি ধরে ধরে। এটা কোনোভাবে এদিক সেদিক করা যাবে না, বুঝতে পেরেছেন? 6 মাস এমন করেন, এর মধ্যে একটা বিসিএস পিলি চলে আসবে ইনশাল্লাহ, দেখবেন আপনি পেরে গেছেন। আচ্ছা, নাম্বার 4, টাইম ম্যানেজমেন্ট। আপনি যে জায়গাগুলো ভালো পারেন তার জন্য কতটুকু সময় আপনি নেবেন, কোথায় কোথায় কম পারেন তার জন্য কতটুকু সময় নেবেন, আর যেগুলো একেবারেই শিওর অবস্থা না, সেগুলো মাঝে মাঝে অনেক সময় দাগাতে হয়, সেটার জন্য কতটুকু সময় নেবেন। এইটা আপনি যদি 10টা মডেল টেস্ট পরীক্ষা দেন নিজেই বুঝে যাবেন, সেই ম্যানেজমেন্টটা করেন। আর হচ্ছে বৃত্ত পূরণের যে স্ট্র্যাটেজি, এইটা একটু ফলো করবেন। তা হচ্ছে কি, আমি যেটা করতাম শেষের দিকে এসে যেটা করেছি 40 বিসিএসে, আমি আগে তো বলছি যে যেটা দেখতাম তখন সেটাই দাগাইতাম, ওই সময় আর ওটা করি নাই। তা হচ্ছে আগে আমি পুরো প্রশ্নটা 40টা মিনিট ধরে, আমি আগেও আমার ভিডিওতে বলেছি, 40টা মিনিট ধরে পুরো প্রশ্নটা পড়তাম। সবাই দাগাচ্ছে, যা করে করুক বাবা, আমার হাতে এখনও 80টা মিনিট আছে। ওই 80 মিনিটে আমি আর বাকি যে 40 মিনিট থাকে না, ওই 40 মিনিট আমি ওটা তো প্রথম 40 মিনিট তো পুরো প্রশ্নটা 1 থেকে 200 পর্যন্ত দেখেছি। বাকি 40 মিনিটের মধ্যে 25 মিনিটের মধ্যে আমি বৃত্তগুলো পূরণ করে ফেলেছি যেগুলো পারি। দেখতাম এবার যে কয়টা হয়েছে, যদি 100টা হয়ে যেত, আর বাকি যে সময়টা থাকে তার জন্য আর 20টা বা সর্বোচ্চ 25টা ঠিক করা যায় কিনা, বা কোনো ম্যাথ, আমি যদি ম্যাথে দুর্বল ছিলাম, বা আপনারা যেটাই দুর্বল থাকেন ওইটা নিয়ে কাজ করবেন, আশা করি পেরে যাবেন। বুঝতে পেরেছেন? আমার স্ট্র্যাটেজি যে ফলো করতে হবে তা না, বাট আমি এভাবে করেছি তাই আপনাদেরকে বললাম। এমসিকিউ দাগানোর বেলায় এটা করলে ভালো হয়। গেল এটা। আর নাম্বার 5 হচ্ছে অতিরিক্ত দাগাবেন না, অতিরিক্ত দাগানো থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, প্রশ্ন এখন কঠিন হচ্ছে, আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন 125টা দাগানোর, ভাই এর বাইরে যাইয়েন না। ওই 125টা যদি কেটে কেটেও থাকে তাও দেখা যাবে 100 নিচে থাকবে, বাইরে গেলেই আপনার কাটার সম্ভাবনায় বেশি থাকবে, এটা করেন না। ওকে, এই 5টা হচ্ছে একেবারে জেনুইন পয়েন্ট। এবার কিছু এক্সট্রা পয়েন্ট বলবো, টপিক ধরে ধরে একটু মনে রাখবেন। বাংলাতে আপনারা তো বুঝে গেছেন যে ডিপলি পড়তে হবে, ডিপলি পড়লেন। সাহিত্য এবং ব্যাকরণ তো সাধারণত নর্মালি আসে যেগুলা, সেগুলোই পড়লেন। ইংলিশের বেলায় গ্রামারটা একটু ডিপলি বেশি করে পড়বেন, সাহিত্য এত ডিপলি পড়ার কোনো প্রয়োজন নাই। গেল। বাংলাদেশ বিষয়গুলিতে সাম্প্রতিক বিষয়গুলো কম পড়বেন, জেনুইন যে বিষয়গুলো আছে এগুলো বেশি পড়বেন। সাম্প্রতিক বলতে সর্বোচ্চ 1.5 বছরের যে সাম্প্রতিক, এগুলো পড়লেই হচ্ছে, এর বাইরে আর পড়ার দরকার নাই। আন্তর্জাতিকে সাম্প্রতিক বেশি পড়বেন। আর হচ্ছে বিভিন্ন সংগঠনের বিষয় এবং নদী নালা, বিশেষ করে প্রণালী, এগুলো যদি না পারেন তাহলে ম্যাপগুলো কিনে নিয়ে আসবেন, বা বিভিন্ন বই থেকে কাটিং করে ম্যাপগুলো নিয়ে বসবেন। ম্যাপগুলো মাথার মধ্যে ভালোভাবে ঢুকাতে থাকবেন, দেখবেন সহজেই পেরে গেছেন।
বুঝতে পেরেছেন? যেমন আমরা যখন সেক্টর পড়তাম বাংলাদেশে, সেক্টর তো মনে থাকতো না। তো বাংলাদেশের তো বয়ের মতো তো একটা দেশ। কী করতাম আমি, এখান থেকে শুরু করতাম, এই 10টাকে বাদ দিতাম, আর ওই পাশে যে ময়মনসিংহ ছিল ওটাকে বাদ দিয়ে দিতাম, বাকি শুরু করতাম উপরের দিকে ময়মনসিংহ ম্যাপের নিচের দিকে 10 নম্বর সেক্টর যেটা নদীবন্ধ বাদ দিতাম। এভাবে শুরু করতাম চিটাগাং থেকে, এক থেকে এভাবে শুরু করে এভাবে যেতাম। বুঝতে পেরেছেন? আবার ওই পাশ থেকে ঘুরে এইভাবে রাজশাহী টাজশাহী হয়ে এই বাগেরহাটে এসে থামতাম বা খুলনা এসে থামতাম। তাহলে এইগুলো তো গেল 1 থেকে আপনার 9 পর্যন্ত। মাঝখানে যেটা থাকে 10, আর ওই পাশে যেটা থাকে 11। বুঝতে পেরেছেন? এইভাবেই আমরা 11টা সেক্টর পড়েছি বা আমি পড়েছি পার্সোনালি। এভাবে মনে রাখবেন, এই টাইপের এই সিস্টেমে মনে রাখলেই হবে, এইভাবে মনে রাখলে ভালো হবে। ম্যাথ যখন করবেন বড়ভাবে না করে ছোট ছোট সূত্র ধরে কীভাবে করা যায়, বাজারে বিভিন্ন ধরনের ইজি ম্যাথের, একেবারে সহজ ম্যাথ, ইজি ম্যাথ নামে অনেক বই আছে, যদি বলেন আমি সাজেস্ট করে দিব, সেই বইগুলো একটু পড়বেন। ম্যাথগুলো তাহলে অল্পতেই বুঝে যাবেন যে একেবারে আপনি সংক্ষেপেই করতে পারবেন। একেবারে বিশেষ করে চৌবাচ্চার অঙ্ক অনেক সময় যদি আসে, সেইগুলো দেখা যায় একেবারে ইজিলি সুন্দর করে দেওয়া আছে যে এইটা এই ইকুয়েশন করলেই হয়ে যাচ্ছে। এভাবে গেল, আপনাকে এমসিকিউ দিতে হচ্ছে, আপনাকে এইভাবে শিখতে হবে। আর হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ, এই যে বিষয়গুলো আছে এখানে ভাই খুব কম দাগাবেন। একান্ত যদি না পারেন দাগায়েন না, এই জায়গাতেই আপনারা অনেকেই ভুল করেন এবং যত কনফিউশন উত্তর আছে না এখানেই থাকে। আমাদের এক বিসিএসে আসছে, আমার বিসিএসের মেবি 36 বিসিএস বা 35 যেটাই হোক, এর বাইরে হওয়ার কথা না। তো সেখানে আসছে কি, একটা দেশের উন্নতির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কী, অনেক ব্যবস্থা দিয়েছে, অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা বা চিকিৎসা ব্যবস্থা, এরকম অপশন ছিল। উত্তর হচ্ছে শিক্ষা ব্যবস্থা। এমন প্রশ্ন আপনি যদি বলেন অর্থনৈতিক ব্যবস্থা, তা সেটা উত্তর হয়, উত্তর দিয়েছে শিক্ষা ব্যবস্থা। প্রফেসর থেকে শুরু করে অ্যাসিডেন্স থেকে শুরু করে আমি সবখানেই শিক্ষা ব্যবস্থা উত্তর পেয়েছি। পিএসসি কোনটা উত্তর দিয়েছে আমি জানি না, শিক্ষা ব্যবস্থা। আমাদের দেশের যে অবস্থা, এতে কি শিক্ষা ব্যবস্থা আদৌ আমাদের দেশের প্রেক্ষাপটে উন্নতির পথে প্রধান হতে পারে? এর অ্যান্সার পিএসসি ভালো জানে। তো যাই হোক, এভাবেই পড়বেন। আশা করি আপনাদের আমার এই ছোট্ট ভিডিও থেকে বা বড় ভিডিও থেকে, যেটাই বলেন আপনাদের তুলনায়, আপনাদের অন্যান্য ভিডিও যেগুলো দেখেন তাদের তুলনায় হয়তো কিছু জানতে বুঝতে পেরেছেন। আমি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আসলে পিলি পাস করা এখন বর্তমানে আল্লাহর হাতে চলে গেছে। মানে এত পড়েও যখন পাস হয় না, এটা বলার ছাড়া আর কিছু নয়। আল্লাহর হাতে সবসময়ই ছিল, বাট এখন মনে হয় একটু বেশিই চলে গেছে। কারণ মনে হয় পিএসসি ওই দৈব চয়ন করে, ওই লটারির মতো করে ঘুরে, একবার আমাদের সৌরভ স্যার বললেন না, আমরা দৈব চয়ন করে উঠাই প্রশ্ন, কোনটা বাদ দিয়ে আমরা নিজেরাও জানি। তো ওই মনে হয় যে সবার রেজাল্ট এক জায়গায় করে দৈব চয়ন করে টানা হয় 10,644 জনকে, এভাবে মনে হয় টানা হয়েছে। মাঝে মাঝে আমার এরকম মনে হয়। আমার এটাকে সিরিয়াসলি নিন না, আমি মজা করে বললাম। এমনও হতে পারে, কারণ অনেকে 100 পেয়েছেন, চান্স পায়নি, অনেকে 90 কাছাকাছি পেয়েছেন, চান্স হয়ে গেছে। এ বিষয়ে আমি অলরেডি বলেছি আমার ভিডিওগুলোতে। এই তো আল্লাহ ভরসা। দোয়া রাখবেন, ভালো করে পড়বেন, হতাশাগ্রস্ত হবেন না। হতাশাগ্রস্ত হলেই জীবন শেষ, বুঝছেন? বিসিএস যদি কোনোদিন নাও হয়, চাকরি যদি কোনোদিন নাও হয়, অন্য কিছু করবেন, বাট যতক্ষণ এজ আছে এটা নিয়ে চেষ্টা করুন। এই ছিল আপনাদের প্রতি আমার সব ধরনের দিক নির্দেশনা। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবার জন্য শুভকামনা রইল। মহান আল্লাহ সবাইকে তার রিজিক বাড়িয়ে দিন, বা সবাইকে তার প্রাপ্য রিজিক দিন, এটি আমার আল্লাহ পাকের কাছে চাওয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।